প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? সব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো থাকা সবাই। ওই করোনা নিয়ে কিছু আর করোনা। হুজুর ওরা বলতেছে যে কতে কোরআন, রতে রোজা আর নাতে নামাজ। কোরআন রোজা নামাজ ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাদের উদ্ধার করবেন। আল্লাহর কিতাব, আসমানি কিতাব, এমন একটি কিতাব যে কিতাবটি পাঠ করলে আমরা বিনিময়ে সওয়াব পাবো, নেকি পাবো। আমরা কি হতভাগা মুসলমান, সে কিতাব কিনা মোড়ায়ে রাখে দিই তাকের উপর, 6 মাস পরে আবার নামে নিয়ে এসে ধরে ধরে আবার রাখে দিই। এই হলো হতভাগা মুসলমান আমরা। কত বই পড়ি আমরা, মোবাইলের ঘন্টা পরে ঘন্টা আমরা সময় নষ্ট করা হচ্ছে। সেই পবিত্র গ্রন্থ যা পড়লে সওয়াব পাওয়া যায়, যা পড়লে চোখে জ্যোতি বাড়ে, সেটি কিনা আমরা পড়ি না। আল্লাহ আমাদের হিদায়াত করুক। যে গ্রন্থে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কি বললেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কিতাবে কোনো জাল নেই, ভেজাল নেই, এবং যারা এটা অনুসরণ করবে তারা মুত্তাকিনে পরিণত হবে। অথচ আমরা সেখান থেকে দূরে সরে রয়েছে। সবাইকে আল্লাহ তাআলা সেদিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ক্লাসে আসি। আমরা ছিলাম বানান অধ্যায়ে। আজকে আমি এটা শেষ করে দেব। তোমাদের 2, 3, 4 নম্বর কোশ্চেন আমি এর আগে লেকচার দিয়েছি। আজকে 1 নম্বরটা। আমি এর আগেও বলেছি যে 1 নম্বর কোশ্চেনের উত্তরটা 2, 3, 4 মিলে সাথে আরও কিছু পয়েন্ট যোগ করলেই হয়ে যাবে আর কি। তো 1 নম্বর কোশ্চেনটা কী ছিল? নিশ্চয়ই তোমার লিখে রেখেছ আর কি। কী ছিল? আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, অথবা বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, অথবা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা বানানের নিয়ম আলোচনা করো। কোশ্চেনটা যেমন করেই আসুক না কেন, উত্তরটা কিন্তু আসলে একই রকম হবে। তো উত্তরে যাওয়ার আগে আমরা একটু প্রাসঙ্গিক কিছু কথা বলে নিই, যেগুলো আমাদের দরকার। এই কোশ্চেনের উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু ওটা লিখতে হবে না, ভালো করে খেয়াল করে শোনো। কিন্তু এগুলো আমাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করার জন্য জানতে হবে, এবং এটা আমাদের বিশেষ করে পরবর্তীতে তোমাদের যখন তোমরা ভর্তি হতে যাবে আর কি, পাস করে, তখন ভর্তির ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কাজ দেবে, এই তথ্যগুলো খুব কাজ দেবে। এই আধুনিক বাংলা বানানের নিয়মটা আসলে কোথা থেকে আসলো, কখন থেকে শুরু হইল, সেটার যে ইতিহাস আছে এটা আমাদের জানতে হবে। 19 শতকের আগে কিন্তু এই বাংলা বানানের নিয়মের লিখিত কোনো নিয়ম ছিল না, লিখিত কোনো রূপ ছিল না বানানের। আর 19 শতক তো তোমরা বোঝো, ইতিহাস যারা পড়ে আসছে স্টুডেন্ট। 19 শতক মানে কি? 1801 থেকে 1900 সাল পর্যন্ত 19 শতক বলা হয় আর কি। যাই হোক, তো প্রথম 1936 সালে তথ্যগুলো একটু প্লিজ তোমাদের কাউন্ট করতে হবে। 1936 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে কলকাতা কর্তৃক একটি বাংলা বানানের নিয়ম প্রথম আনা হয় এবং নিয়ম করা হয় লিখিত রূপে। সেটাই চলছিল সে 1936 সাল থেকে। পরবর্তীতে আমাদের দেশ যখন স্বাধীন হয়ে গেল, 1988 সালে এসে বাংলা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম একাডেমি যেটা আর কি, সেখানে প্রস্তাব আসলো, মানে প্রস্তাব আসলো যে সেই নিয়মকে আরও একটু মডিফাই করা হোক। সেই প্রেক্ষিতে এই বাংলাদেশ কারিকুলাম বোর্ড অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম বোর্ড তারা কী করলেন, একটি খসড়া তৈরি করলেন 1988 সালে, এবং সেইটার সংস্করণ বা পরিমার্জিত রূপ তৈরি হলো 1992 সালে। এবং নামটা আমাদের মনে রাখতে হবে যে 1988 সালে কি হলো, খসড়া হলো, প্রস্তাবের ভিত্তিতে আর কি খসড়া তৈরি করা হলো। আর 1992 সালে অধ্যাপক আনিসুজ্জামান নামটা মনে রাখতে হবে। 1992 সালে এসে অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনায় একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ থেকে আধুনিক বাংলা বানান নিয়ম বের করা হলো। তারপরে এসে 1912 সালে আবার তাকে আরও একটু সংস্কার করে এখন চলছে আমাদের আর কি। এই 1992 থেকে চলছিল, 1912 সালে এসে এটাকে আরও সংস্করণ করে
আরেকটি রূপদান করা হলো, যেটি আমরা এখন ব্যবহার করছি, যেটি আমাদের এখন চলছে, যাকে বলছি আমরা যে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা বানানের নিয়ম। তো কোশ্চেনটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ পরবর্তীতে আমাদের ভর্তির ক্ষেত্রে ভার্সিটিতে এই কয়েকটা পয়েন্টই কাজে রাখতে পারে। যে প্রথম কত সালে কার অনুরোধে বাংলা বানানের নিয়মে প্রচলন করা হয় লিখিত রূপে, কত সালে খসড়া করা হয়, কত সালে এটা সম্পাদনা, কার সম্পাদনা এটা বাংলা একাডেমি কর্তৃক প্রকাশ করা হয়, এবং এখন যেটা চলছে যে বাংলা বানানের নিয়ম সেটা কোন সাল থেকে এটা কোন সালে মানে সেটা হয়েছে আর কি। এই চারটে পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নাও, কেননা আমি আবারও বলছি যে আমাদের এই যে কোশ্চেনটা আজকে আলোচনা করব, যে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, তার উত্তরে কিন্তু এগুলো লাগবে না, কিন্তু এগুলো আমাদের জানতে হবে এবং পরবর্তীকালে ভর্তির সময় এগুলো আমাদের কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বিষয়ে ফেলি, আসি আমরা মূল উত্তরে। আজকের প্রশ্নটা ছিল আধুনিক বাংলা বাংলা নিয়ম আলোচনা করা। প্রশ্ন লিখলাম না আর কি, যেহেতু দেখে আমাদের আছি লেখা, তা লিখলাম না। প্রশ্নটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা বাংলা নিয়ম আলোচনা করা। 1 নম্বর কথা, ওই যে আমরা আগেই পড়েছি বাংলা বানানে রস্বইকার ব্যাপারে নিয়ম আলোচনা করো, যে কোশ্চেনটা আমরা পড়েছিলাম, সেখানে আমরা 5, 6, 7টা পয়েন্ট দিয়েছিলাম। ওখান থেকে আমরা এখানে একটা পয়েন্ট দিলেই হবে আর কি, যেহেতু এটা গড় অ্যান্সার আর কি। একটা পয়েন্ট আমরা এই পয়েন্টটা দিই, যে ওখানে আমরা বলেছিলাম, মনে আছে কিনা, ভাষাবাচক এবং জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহার হয়, যথা আরবি, বাংলা, দেশি, বাঙালি, ভারতী ইত্যাদি। পয়েন্টটা কি হলো, এটা আমরা আগেই পড়েছি, আমরা আগে বললাম আর কি, ভাষাবাচক এবং জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহার হবে। 2 নম্বর আসি আমরা নত্যবিধান শব্দ আগে বলেছি আমরা, সেখানে আমরা একবারে বলবো যে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার হয়। একবারে বললাম, তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার হয়, যথা রণ, যথা কণ্ঠ, যথা কৃপণ ইত্যাদি। 3 হচ্ছে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার হয়, তথা ভাষণ, যথা বিশেষণ, যথা স্পষ্ট ইত্যাদি। এইগুলো আমরা আগেই পড়েছি, আমি আগে বলেছি যে 2, 3, 4 আর সাথে আরও কিছু নিয়েই আমাদের 1 নম্বর উত্তরটি। আমরা নত্যবিধান, সত্যবিধান পড়েছি, আমরা বাংলা বানানের রস্বইকার ব্যাপারে নিয়ম পড়েছি, সেখান থেকে আসলাম। এটা হলো ভাষাবাচক শব্দের বা জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহার হয়, আরবি, বাংলাদেশি, ফারসি, জাপানি, তারপরে হিন্দি, বাঙালি, ভারতী, বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি। তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার হয় এবং তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। এই 3টা আমাদের আগের পয়েন্ট থেকে আমরা আসলাম। এবারে আসি আমরা পরের পয়েন্টগুলো। তোমরা জানো যে বাংলা বর্ণে 2টো বর্ণ আছে। এই 2টো বর্ণের উচ্চারণে কোনো পার্থক্য নেই। ওই যে মূর্ধন্য ন আর দন্ত নর মতো আর কি, মূর্ধন্য স তারপর স্বতন্ত্র স্বর মতো, এই 2টো বর্ণেরও উচ্চারণের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে চেহারা বা আকৃতির ক্ষেত্রে। সুতরাং এই 2টো বর্ণ ব্যবহার নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে।
যে আমরা যখন রং লিখব তখন অনুস্বর দেব না ঙ দেব, আমরা বঙ্গ লিখব বনস্বর গ দেব না ব ঙ গ দেব, এই যে সমস্যাটা দেখা যাচ্ছে। সংসার লিখবো আমরা অনুস্বর দেব না ঙ দেব, যে কারণে এটার একটা বিধান তৈরি করতে বাধ্য হলো বৈয়াকরণ বিদগণ। এটার উপরে পয়েন্ট আমি ব্যাখ্যা দিলাম আর কি। পয়েন্টটা হচ্ছে এরকম ডাইরেক্ট 4 নম্বর পয়েন্ট, সেটি হলো 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সুসংহত মৌলিক শব্দ, যাকে আর কোনোভাবে ভাঙানো যায় না, মৌলিক শব্দের ক্ষেত্রে সুসংহত মৌলিক শব্দের কিংবা যদি কেউ মৌলিক শব্দ বলতে হবে নাকি ক্ষেত্রে ব্যবহার হয় ব্যাপার। আর মৌলিক শব্দ বাদে যৌগিক শব্দ অথবা ক খ গ ঘ দন্তস্ব এই সমস্ত বর্ণের আগে যদি এরকম মানে অনুস্বর দুটো বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু অনুস্বর হবে। এক কথা ওই যে মৌলিক শব্দ ছাড়া যৌগিক শব্দের ক্ষেত্রে একবারই পয়েন্টটা লিখে দিচ্ছে আর কি ব্যবহার হয়। এবং যৌগিক শব্দ অথবা ক খ গ ঘ দন্তস্বর ইত্যাদি বর্ণের পূর্বে কি হবে অনুস্বর ব্যবহার হয়। পয়েন্টটা খেয়াল করা আবার, সুসংহত মৌলিক শব্দের ক্ষেত্রে ও এবং যৌগিক শব্দ বা ক খ গ ঘ বা দন্তস্ব ইত্যাদি বর্ণের পূর্বে অনুস্বর ব্যবহার হয়। উদাহরণটা দেখা আমি যথা রং, আমরা কিন্তু আমাদের কিন্তু একটু কনফিউজ হতে পারি আমরা খেয়াল করে দেখবো হয়তো রং ঢং এই সমস্ত বানান কিন্তু আমি বহু দেখেছি শহরের মধ্যে বিভিন্ন সাইনবোর্ডে বা বিজ্ঞাপনে অনুস্বর দিয়ে লেখা আছে, এবং শুধু তাই নয় অনেক বইয়েও আমাদের অনুস্বর দিয়ে লেখা আছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো ইন্ডিয়াতে ভারতীয়ের কোনো বইয়ে কিন্তু এই রং ঢং বানান অনুস্বর লেখা নাই। ইভেন বাংলা বানান এটাও কিন্তু আসলে ইন্ডিয়ার বইয়ে খেয়াল করে দেখো উমদে লেখা আছে, অনুস্বর লেখা আসলে নাই বা বাংলা বানানে। যাই হোক পয়েন্টটা হচ্ছে যে সুসংগত মৌলিক শব্দের ক্ষেত্রে অনুস্বর হবে, এছাড়া যৌগিক শব্দ অথবা ক খ গ ঘ দন্তস্ব ইত্যাদি বর্ণের পূর্বে অনুস্বর ব্যবহৃত হবে। তাহলে উদাহরণ যথা রং ঢং এগুলো মৌলিক শব্দ বা বঙ্গ মৌলিক শব্দ। আর এই যে পরের পয়েন্টটা করলাম সংসার সংহত সংহার, খেয়াল করতে হয়েছে স আছে হ আছে ঘ আছে অনুস্বর। আর এগুলো যৌগিক শব্দ ভাঙানো যায়, সন্ধি ঘটিত শব্দ, সন্ধি বিচ্ছেদ করা যায়, সমযোগ সার সংযোগ হত সংযোগ ঘাত ইত্যাদি। তাহলে পয়েন্টটা আমি আবারও বলি, সুসংহত মৌলিক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে এবং যৌগিক শব্দ অথবা ক খ গ ঘ অথবা দন্তস্ব বর্ণের পূর্বে অনুস্বর ব্যবহৃত হবে এবং শব্দটি অবশ্যই সন্ধি ঘটিত হতে হবে। তাহলে 4 গেল। 5-এ আসি আমরা। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে রেফে। আমি আগে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আমি পয়েন্টটা পরে দিচ্ছি আর কি। ব্যাখ্যাটা হচ্ছে রেফ। পূর্বে এমন কিছু শব্দ ছিল যেখানে রেফ ব্যবহার এখনো হয়, রেফ ব্যবহার হয় শব্দের উপরে আর কি। তো পূর্বে রেফযুক্ত শব্দে যেমন কর্ম, পূর্বে রেফযুক্ত যে বর্ণটি থাকতো সে বর্ণের দ্বিত্ব হতো, ডবল হতো, কর্ম তারপরে যে কার্য এরকম। এটা পূর্বে অনেক আগে এই আধুনিক বাংলা নিয়ম আসার আগের কথা বলা হচ্ছে। অনেক পুরোনো বই তোমার খেয়াল করে দেখবে যে এরকম বানান আছে। পয়েন্টটা কি যে রেফযুক্ত ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হতো, ডাবল হতো পূর্বে, কিন্তু এখন সেটি আর হবে না। আধুনিক বাংলা নিয়ম যেটা 2012 সাল থেকে আমাদের কার্যকরী হচ্ছে আমাদের বাংলাদেশে, 92 সাল থেকে হচ্ছে আর কি, 12 সালে তার সংস্কার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে রেফযুক্ত ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ এটা আর হবে না, এটা আগে হতো। তাহলে পয়েন্টটা হবে এরকম, পয়েন্টটা হচ্ছে রেফযুক্ত 5 নাম্বার।
রেফ যুক্ত ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না। এটা হলো পয়েন্ট সংক্ষেপে। রেফ যুক্ত ব্যঞ্জন বর্ণে দ্বিতীয় হবে না, তথা কার্য, ধার্য, কর্ম, ধর্ম, এই যে একটাই হবে আর কি, দ্বিতীয় হবে না। আগে হতো, পূর্বে হতো। 6 একই কথা আর কি। 6ও তোমরা খেয়াল করে দেখবে পুরনো বইগুলোতে অনেক শব্দ আছে না, মূলত, আপাতত, প্রধানত, এই শব্দগুলোতে কিন্তু আগে শেষে বিসর্গ হতো, শেষে মূলত, মূলত এরকম বিসর্গ হতো, আপাতত, প্রধানত, সেটা কিন্তু এখন আর হবে না। এখন বলা হচ্ছে, আধুনিক বাংলা বাংলা নিয়মে বলা হচ্ছে যে শব্দের শেষে আর বিসর্গ ব্যবহার হবে না। এটা আমরা এভাবে লিখবো আর কি, প্রথম সংক্ষেপে ব্যাখ্যাটা দিচ্ছি বোঝার জন্য। শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না, যথা মূলত, তথা আপাতত, প্রধানত ইত্যাদি। মাঝে এখনো হচ্ছে কিন্তু, যেমন আমরা পুনঃ, তারপরে নিঃশব্দ, মাঝে মাঝে নিয়ম এখনো রয়ে গেছে, শেষে আর হবে না, আগে হতে এখন আর হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ছয়টা হলেই হবে আমাদের। 5টা পরীক্ষা কিন্তু 5টা লিখবে না, আগে বলেছি যে পরীক্ষায় এই 6টার মধ্যে থেকে যে কোনো 5টি লিখলেই হবে। আমি 6টা বা 7টা দিচ্ছি তোমাদের জানার জন্য, বা যার যেভাবে যে কটা মনে রাখতে পারো বা মনে রাখার চেষ্টা করো আর কি, সে কারণে দেওয়া হচ্ছে। তাহলে আমরা আরেকবার আসি, একটু ফিডব্যাকে আসি। কোশ্চেনটা হচ্ছে, আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, অথবা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো, অথবা বাংলা একাডেমি কর্তৃক আধুনিক বাংলা বানানের নিয়ম আলোচনা করো। কোশ্চেন কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন আঙ্গিকে আসতে পারে, উত্তর কিন্তু আমাদের একটাই। তাহলে 1 নম্বর আমরা কি বলেছি, যে ভাষাবাচক এবং জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হবে, যেমন বাঙালি, ফরাসি, জাপানি, বাংলাদেশি, ভারতী ইত্যাদি। 2 বলা হয়েছে তৎসময় শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার হবে। 3 বলা হয়েছে তৎসময় শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য স এর ব্যবহার হবে। 4 বলা হলো যে অনুস্বর এবং ও দুটি বর্ণের উচ্চারণ একই রকম, যে কারণে কোথায় কোনটা হবে তা নিয়ে সমস্যা দেখা দিল। ওনারা সমাধান দিলেন যে মৌলিক শব্দের ক্ষেত্রে যে শব্দগুলোকে ভাঙানোও যায় না, সে সমস্ত শব্দের ক্ষেত্রে উ ব্যবহার হবে, এবং যৌগিক শব্দ বা সন্ধি ঘটিত শব্দ অথবা ক, খ, গ, ঘ বা দন্তস্ব এর পূর্বে অনুস্বর ব্যবহার হবে। 5 আসলো রেফ যুক্ত শব্দে রেফ যে বর্ণের পরে আসে সেই ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না, এটা আগে হতো। এবং 6 বলা হলো যে শব্দের শেষে আর বিসর্গ ব্যবহার হবে না, পূর্বে করা হতো, এখন আর হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বানান অধ্যায়ে 1, 2, 3, 4টি কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। আমি আগেও বলেছি যে এই 4টি কোশ্চেনের মধ্যে একটি পরীক্ষায় কমন পাবে, 4টি না, পরবর্তীতে আরেকটি কমে যাবে। এবার পরীক্ষায় এই 4টির মধ্যে একটা আসবে, যেটা আসবে ওটা বাদ দিয়ে 3টি কোশ্চেন আমাদের পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো। যারা কোশ্চেন লিখবো তাদের ক্ষেত্রে বলছি এটা আমি। যারা কোশ্চেন লিখবো না আমরা, যারা এর বিকল্প আছে অশুদ্ধ বানান শুদ্ধ করে লিখা, সেটি লেখাই বেটার। আমি বারবারই বলি, ক্লাসরুমে আমি বলি এটা, যে আমরা কোশ্চেন লিখবো না, কোশ্চেন না লিখে আমরা অশুদ্ধ বানান শুদ্ধ করেই লিখবো। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আবার এই 4টা কোশ্চেন একদিন ধরে পড়াচ্ছেন, কী দরকার আছে কষ্ট করে পড়া? হ্যাঁ, পড়তে হবে। কেন পড়তে হবে? ওই যে আমি একটা কথা আমার বললাম যে আমাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করার জন্য, অথবা পরবর্তীতে ভালো জায়গায় ভর্তির জন্য আমাদেরকে সব জানতে হবে। কেন ভর্তির ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন করতে কোন নিয়ম দিয়ে দিবে বলা মুশকিল। একটা নিয়ম দিয়ে দিলে বললো যে ভাষাবাচক বা জাতিবাচক শব্দের ক্ষেত্রে কী ব্যবহার হয়, যদি এমসিকিউ, কিংবা মৌলিক শব্দে কী হয়, অনুস্বর না ও হয়, কী মানুষের কোনটি শুদ্ধ বানান। সুতরাং সে কারণে আমাদেরকে জানার জন্য পড়তে হবে। এখন পরীক্ষায় যারা আমরা কোশ্চেন লিখবো না, অশুদ্ধ বানান শুদ্ধ লিখবো, এবং সেটা লেখাই বেটার পরীক্ষায়। কেননা এই কোশ্চেন লিখলে আমরা 5-এ 5 জীবনও পাবো না, দেওয়া হবে না, দেবে না, কেননা তোমরা ঠিকঠাক লিখতে পারবে না, কোথাও একটু ভুল করবে, বানান ভুল করবে, বা পয়েন্ট মিস ইউজ করবে,
এটা হয়ে যায় আর কি। কিংবা আমি মনে হচ্ছে আমি পরীক্ষক, আমার কাছে মনে হচ্ছে যে না এই 5টা পয়েন্ট ভালো হয়নি, নাম্বার আমি 5 দিব না। কিন্তু অশুদ্ধ শুদ্ধ বানান 5টা ঠিকঠাক লিখলে 5 নম্বর অবধারিত, এবং মাত্র 1 মিনিটে আমি 5টা শব্দ অ্যান্সার করে দেবো। আর যেখানে আমার কোশ্চেন লিখতে গেলে অন্তত 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো যাই হোক, আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে তোমরা এই 4টি কোশ্চেন খাতায় নোট করে ফেলবে। আমরা পরবর্তী সময়ে যখন আবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখন আমরা ক্লাসে তোমাদের পাবো, তখন তোমাদের সবার খাতা আমি দেখব, এবং এর উপরে টিটের পরীক্ষা যদি না নেওয়া যায় তাহলে এর উপরে নাম্বারিং করে তোমাদেরকে নাম্বার যোগ করা হবে টেস্ট বা টেস্টের সাথে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং সবাই সামনে কুরবানি ঈদ, তোমাদের সেই ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই সুন্দরভাবে ঈদ যাপন করো, এবং সবাই দোয়া করো আল্লাহর কাছে যাতে খুব তাড়াতাড়ি আমরা আবার সে আগের পরিবেশ ফিরে পাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।